বিবিএ অনার্স অ্যাকাউন্টিং চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাডভান্সড অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স কোর্সের লিমিটেড কোম্পানি নিরীক্ষা তৃতীয় অধ্যায়ের কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা, কোম্পানি নিরীক্ষকের কর্তব্য এবং কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা সম্পর্কে আজকে আমি একটি ধারণা দেব। এই কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা, কর্তব্য এবং পদমর্যাদা, এই টপিকসগুলি ইম্পর্টেন্ট টপিকস। এটি বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় এসেছে। সুতরাং তোমাদের এই তিনটি বিষয়ই একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথমেই আসো কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা। কোম্পানি নিরীক্ষক কিছু ক্ষমতা ভোগ করেন, যেমন অফিসের স্বাভাবিক সময়ে কাজের নিরীক্ষা। তিনি যে কাজটি করবেন তার এই ক্ষমতা রয়েছে যে তিনি ওই কোম্পানির হিসাবপত্র, বই, দলিলপত্র এবং যাবতীয় ভাউচার অফিসের কাজের স্বাভাবিক সময়ের মধ্যে নিরীক্ষা করতে পারবেন। এটি হলো ধারা 213-1। তার দ্বিতীয় ক্ষমতা হলো যে তিনি প্রয়োজনীয় তথ্য এবং ব্যাখ্যা সংগ্রহ করতে পারবেন। কর্তব্য সম্পাদনের জন্য নিরীক্ষক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট থেকে নিরীক্ষা কাজের জন্য প্রয়োজনীয় যে কোনো তথ্য বা ব্যাখ্যা সংগ্রহ করতে পারবেন। এটি তার ক্ষমতার মধ্যে পড়ে। এটির ধারা হলো 313-11 ধারা। তারপর 3 নম্বর, শাখা অফিস পরিদর্শন। কোম্পানির শাখা অফিস থাকলে সেই শাখা অফিসে না গিয়ে আইনের বিধান অনুযায়ী উক্ত শাখা অফিসের হিসাবপত্র উপযুক্ত যোগ্যতাসম্পন্ন নিরীক্ষক কর্তৃক না হয়ে থাকলে সেই শাখা অফিস তিনি পরিদর্শন করতে পারবেন। অর্থাৎ একটি কোম্পানির যদি বিভিন্ন শাখা থাকে, সেখানে যদি যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তি অর্থাৎ সিএ হোল্ডার যদি নিরীক্ষা না করে থাকেন, তিনি সেখানে যেতে পারবেন এবং সেখানে গিয়ে হিসাবপত্র দেখতে পারবেন এবং শাখা অফিস তিনি পরিদর্শন করতে পারবেন। এটি হলো 214-1 ক ধারা। তারপর 4 নম্বরে আসো, নোটিশ ও অন্যান্য চিঠিপত্র পাওয়ার অধিকার। তিনি কোম্পানি কর্তৃক নোটিশ পেতে পারেন, নোটিশ পাওয়ার ক্ষমতা তার আছে, এবং যে কোনো সংক্রান্ত চিঠি, যেমন এজিএমের সময় তিনি আমন্ত্রণ পেতে পারেন, বা অন্যান্য কোনো চিঠিপত্র যদি অফিস থেকে, কোম্পানির হেড অফিস থেকে ইস্যু করে, তিনি সেই চিঠি পাওয়ার অধিকার রাখেন। তারপর সাধারণ সভায় উপস্থিত হওয়ার অধিকার, মানে যখন কোম্পানির এজিএম হবে, সাধারণ সভা অনুষ্ঠিত হবে, তখন তিনি আমন্ত্রণ পাওয়ার ক্ষমতা রাখেন এবং তিনি সেই সভায় উপস্থিত হতে পারেন। এটির ধারা হলো 217।
তারপর আসো প্রতিবেদনে সই করা এবং অন্যান্য দলিলপত্র প্রত্যয়ন করার অধিকার। তিনি কোনো ব্যক্তি বা অংশীদারি প্রতিষ্ঠান নিরীক্ষক হিসাবে নিযুক্ত হলে ওই ব্যক্তি বা ফার্মের বাংলাদেশের নিরীক্ষায় কার্যরত যে কোনো অংশীদারের প্রতিবেদনে সই করার এবং অন্যান্য দলিলপত্র প্রত্যয়ন করার অধিকার তার রয়েছে। এটি ধারা হলো 215। তারপর 7 নাম্বার হলো আত্মপক্ষ সমর্থন। নিরীক্ষকের অপসারণ সংক্রান্ত নোটিশের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের অধিকারী তিনি হবেন। তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। অর্থাৎ এটির ধারা হলো 213-3। তিনি যদি অপসারিত হওয়ার কোনো নোটিশ পান, তার প্রেক্ষিতে তিনি কেন অপসারিত হবেন না এই মর্মে তিনি তার আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। এটির ধারা হলো 202 এবং 396। নিরীক্ষক কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে খালাস পেলে উক্ত মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি যে ঋণ গ্রহণ করেছে তার জন্য তিনি কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। এই ছিল মোটামুটি কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা। তারপরে আসো কোম্পানি নিরীক্ষকের কর্তব্য। কোম্পানি নিরীক্ষকের কর্তব্যকে মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো তার আইন অনুযায়ী কর্তব্য, আরেকটা আইনের প্রেক্ষিতে রায় অনুযায়ী তার কর্তব্য, অর্থাৎ আইনের যে রায়গুলি রয়েছে তার প্রেক্ষিতে তার কিছু কর্তব্য রয়েছে, এবং সাধারণভাবে কর্তব্য। এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। আইন অনুযায়ী কর্তব্য হলো কিছু বিষয়ের তদন্ত, জামানতের ভিত্তিতে কোম্পানি কর্তৃক ঋণ বা অগ্রিম প্রদত্ত অর্থের সঠিকভাবে নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা এবং উক্ত অর্থ যে শর্তে প্রদান করা হয়েছে তা কোম্পানি বা এর সদস্যগণের স্বার্থ হানিকর কিনা এ বিষয়ে তিনি তদন্ত করবেন। তারপর তদন্ত করবেন যে লেনদেন কেবলমাত্র খাতা কলমে হয়েছে নাকি প্রকৃতপক্ষেই লেনদেন হয়েছে, এবং সে লেনদেনগুলি কোম্পানির কোনো স্বার্থ হানিকর কিনা এই বিষয়ে তিনি তদন্ত করবেন। তারপর তিনি তদন্ত করবেন কোম্পানির কোনো পরিসম্পদের অন্তর্ভুক্ত শেয়ার, ডিবেঞ্চার বা অন্যান্য সিকিউরিটি ক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি করা হয়েছে কিনা এই বিষয়টি তিনি তদন্ত করবেন। তারপর প্রদত্ত ঋণ বা অগ্রিম জমাকৃত অর্থ প্রদর্শন করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলি তিনি তদন্ত করবেন। তারপর আসো নিরীক্ষা প্রতিবেদন। কোম্পানির সাধারণ বার্ষিক সভায় বা এজিএম এর সময় উপস্থাপনের জন্য উদ্ধৃতপত্র এবং লাভ ক্ষতি হিসাব এবং এগুলোর সাথে সংযোজিত দলিলের উপর নিরীক্ষক একটি প্রতিবেদন তৈরি করবেন। অর্থাৎ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের উপর ভিত্তি করে তিনি একটি প্রতিবেদন তৈরি করবেন এবং এতে বিবৃত করবেন যে তার জামানতে ও প্রাপ্ত ব্যাখ্যার ভিত্তিতে তৈরিকৃত উক্ত হিসাবসমূহ আইন অনুযায়ী সকল তথ্য পরিবেশন করেছে কিনা এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে উদ্ধৃতপত্রে বা লাভ ক্ষতি সম্পর্কে লাভ ক্ষতি হিসাব সঠিক ও সুষ্ঠু ধারণা প্রদান করেছে কিনা।
এসব বিষয়গুলি তিনি দেখা তার কর্তব্য। তারপরে প্রতিবেদনে উল্লেখিত বিষয়সমূহ, এখানে ধারা আছে 213(4)। তার সর্বোত্তম জ্ঞান ও বিশ্বাস মতে যে সমস্ত তথ্য ব্যাখ্যা তার পরীক্ষার জন্য প্রয়োজনীয় ছিল, ওই সমস্ত তথ্য ও ব্যাখ্যা তিনি পেয়েছেন কিনা, এই সব বিষয়গুলি তিনি দেখা তার কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে আছে কর্তব্যের মধ্যে যে তার মতে কোম্পানি আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় হিসাবের বই সঠিকভাবে রাখা হয়েছে কিনা, তিনি কোম্পানির যে সকল শাখা বা অংশ নিরীক্ষা করেননি সেখান হতে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য তিনি পেয়েছেন কিনা। তারপরে আসো শর্ত সাপেক্ষ প্রতিবেদন। ধারা হলো 213(5)। উপরিল্লিখিত বিষয়াদির অর্থাৎ আমি যেগুলো আলোচনা করলাম সেগুলির উত্তর যদি না সূচক হয় বা শর্ত সাপেক্ষ হলে তার নিরীক্ষক তার প্রতিবেদনের কারণ উল্লেখ সহ সে অভিমত প্রকাশ করবেন। তারপরে আসো সরকারি নির্দেশে অভিমত প্রদান। উল্লেখিত শ্রেণীর বা বর্ণনার কোম্পানিসমূহের ক্ষেত্রে নিরীক্ষকের প্রতিবেদনে উপরে বর্ণিত বিষয়গুলো ছাড়াও সরকারের আদেশ অনুসারে অন্যান্য বিষয় সম্পর্কেও তাতে অভিমত ব্যক্ত করতে হবে। অর্থাৎ সরকার যদি চায় যে এই কোনো বিষয় সম্পর্কে অভিমত নিরীক্ষকের মতামত চায়, তাহলে সেই বিষয়ে তিনি মতামত প্রদান করবেন, এটাও তার কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে আসো রায় অনুযায়ী তার কর্তব্য। এখানে অনেকগুলো মামলা আছে। এই রায় অনুসারে কর্তব্যের মধ্যে যেগুলি ইম্পর্ট্যান্ট আমি শুধু সেগুলি বলছি। যেমন নিরীক্ষা কার্য পরিচালনায় নিরীক্ষক যুক্তিসঙ্গত সতর্কতা, যত্ন ও নৈপুণ্য প্রদর্শন করবেন। এটা মামলা হলো লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক 1895। এই মামলায় বলা হয়েছে যে যুক্তিসঙ্গত সতর্কতা, যত্ন এবং নৈপুণ্য প্রদর্শন করবেন, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট কর্তব্য হলো যে কোম্পানির গুরুত্বপূর্ণ দলিলপত্রের বিষয়বস্তু সম্বন্ধে অবগত হওয়া নিরীক্ষকের কর্তব্য। অর্থাৎ কোম্পানির যে দলিলপত্রগুলো থাকবে সেগুলি সম্পর্কে সম্যক অবগত তাকে হতে হবে। এটা হলো লিডস এস্টেট বিল্ডিং ইনভেস্টমেন্ট কোম্পানি ভার্সেস শেফার্ড, এটা 1887-এর একটা মামলা। এই মামলায় বলা হয়েছে যে তিনি কোম্পানির দলিলপত্রের বিষয়বস্তু সম্বন্ধে অবগত হবেন। তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট মামলা হলো যে সিটি ইকুইটেবল ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা 1925 সালের একটি মামলা। এই মামলায় বলা হয়েছে কোম্পানির লগ্নিপত্র ও বিনিয়োগের অস্তিত্ব যাচাই এবং তা উপযুক্ত সংরক্ষিত আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া নিরীক্ষকের কর্তব্য। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট আছে, নিরীক্ষকের কর্তব্য হলো তিনি নিজে লগ্নিপত্র পরীক্ষা করবেন, তিনি নিজেই সেই কাজটা করবেন। সেটা হলো গভর্নমেন্ট ভার্সেস জিএম ওখা, এটা এই মামলাটি হয়েছিল 1952-তে। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রায় অনুসারেও কিছু নিরীক্ষকের কিছু কর্তব্য পালন করতে হয়। তারপরে আসো সাধারণভাবে নিরীক্ষকের কর্তব্য। সাধারণভাবে নিরীক্ষকের কর্তব্য, নিরীক্ষক যেমন শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে তিনি কাজ করবেন, তাদের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে তিনি দৃষ্টি রাখবেন। কোম্পানি লেনদেন সংক্রান্ত ভুল, জুয়াচুরি
এগুলি উদ্ঘাটন করবেন। তারপর হিসাবের বই যথার্থ উপযুক্তভাবে রাখা হয়েছে কিনা এবং উক্ত হিসাব বইসমূহ লেনদেন যথাযথ লিপিবদ্ধ হয়েছে কিনা এবং হিসাবপত্রাদি হতে প্রয়োজনীয় আর্থিক অবস্থা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা তা পরীক্ষা করা নিরীক্ষকের এই সাধারণ দায়িত্ব। তারপর আছে কোম্পানির যাবতীয় সম্পত্তি ও দায় যথাযথভাবে হিসাবে ধরা হয়েছে কিনা এবং সেগুলোর অস্তিত্ব নিরূপণ করা নিরীক্ষকের কর্তব্য। আয় ব্যয়গুলি যেগুলি হয়েছে সেগুলি কারবার সংক্রান্ত কিনা, অর্থাৎ যে প্রতিষ্ঠান তার স্বার্থে হয়েছে কিনা এবং তা যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিরীক্ষককে দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কর্তব্য হলো যে কোম্পানি আইন ও পরিমেল নিয়মাবলীর বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখাও নিরীক্ষকের কর্তব্য। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নিরীক্ষকের যে কর্তব্য সেই কর্তব্য আইন অনুযায়ী কিছু কর্তব্য, তারপর রায় অনুসারে কিছু কর্তব্য এবং সাধারণভাবে তিনি কি দায় দায়িত্ব কর্তব্য পালন করবেন সেগুলো আমরা আলোচনা করলাম। তারপরে আসো কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা। একজন কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কি হবে? কোম্পানি নিরীক্ষককে আমরা সাধারণত তিনভাবে দেখতে পাই। কোনো ইয়ার মতে যে শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, অর্থাৎ একজন নিরীক্ষক শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে কাজ করবেন, অর্থাৎ শেয়ার হোল্ডারদের স্বার্থ তিনি দেখবেন। এখানে মামলাও রয়েছে, যেমন স্পেকম্যান ভার্সেস ইভান্স, এটা 1968-এর একটা মামলা। এই মামলা রায়ে বলা হয়েছে নিরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে নিরীক্ষক শেয়ার হোল্ডারদের বিষয়ে প্রতিনিধি হিসাবে বিবেচিত হবেন না, অর্থাৎ নিরীক্ষা কাজটা তিনি শুধুই করবেন শেয়ার হোল্ডারদের জন্য। তারপরে কোম্পানির কর্মকর্তা। কোম্পানি আইনের 331, 332 এবং 333 ধারায় নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা হিসাবে বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রেও রায় রয়েছে, যেমন ক্লেস্টন কাউন্টলেস স্টিম বেকার্স অ্যান্ড মিলিং কোম্পানি লিমিটেড 1897। এই মামলার রায়ে বলা হয়েছে কোনো সাময়িক নিরীক্ষককে কর্মকর্তা হিসাবে বিবেচনা করা যাবে না, তবে যে পার্মানেন্ট নিরীক্ষক তিনি অবশ্যই কোম্পানির কর্মকর্তা। তারপরে আসো কোম্পানির সেবক। নিরীক্ষক কোম্পানির পরিচালক ও অন্যান্য কর্মচারীদের ন্যায় সেবা পরিবেশনের জন্য পারিশ্রমিক পেয়ে থাকেন বিধায় তাকে কোম্পানির সেবক বলা যেতে পারে। এক্ষেত্রেও একটি মামলা রয়েছে, লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক 1895। এই মামলার রায়ে বলা হয়েছে যে পরিচালকদের সেবক বলা যাবে না, বরং পরিচালকদের কাজ পরীক্ষা করার জন্য তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। সুতরাং আমরা একজন নিরীক্ষকের মর্যাদাকে তিনভাবে দেখতে পারি। এক নম্বর হলো তিনি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তারপর তিনি একজন কোম্পানির কর্মকর্তা হিসাবেও কাজ করেন এবং তিনি একজন কোম্পানির সেবক হিসেবেও কাজ করেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন stay safe and stay home. Thank you.